বিদেশের মাটিতে টিটুর সময় কাটে কঠিন ব্যস্ততায়। দেশ ছেড়ে আসবার কোনো ইচ্ছে তার কখনোই ছিল না, কিন্তু সে বিদেশে এসেছে দেশের জন্যই। হতভাগা দেশটার জন্য সে কিছু করতে চায়, দেশকে আমূল বদলে দিতে চায়। অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা দেশের প্রতি তার, কিন্তু তার রাজনৈতিক জীবন জুড়ে আছে খুব জটিল রসায়ন। জিরোমের সাথে এখন এবং বহুদিন ধরেই সম্পর্ক ভালো, কিন্তু কখনো এমন সময়ও তো আসতে পারে যে জিরোমের সাথে রাজনৈতিক মতাদর্শে তুমুল দ্বন্দ্ব তৈরি হলো, আর টিটুকে জিলোম ও তার দল থেকে সরে আসতে হলো দেশের স্বার্থেই। হতেও তো পারে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতিবিদরা হলো এমন যে স্বার্থের কারণে সকালে যাকে ঘৃণা করে বিকালে তাকেই চুমু খায়, শুধু স্বার্থের কারণেই। এদের আসলে বুকপিট বলে কিছু নেই, কিন্তু এমনতর রাজনীতি টিটুর সাথে যায় না। রাজনীতির নামে দেশে যা চলছে তা দিয়ে একটা দেশ কখনোই বেশি দূর যেতে পারবে না। তবে এখনও চাইলে দেশটাকে সোনার দেশ বানানো সম্ভব, শুধু কয়েকটা দিকে বিশেষভাবে জোর দিলে। টিটু বিশ্বাস করে তার রাজনৈতিক জ্ঞান ম্যাচিউর নয়, তাকে জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে আরও অনেক। দেখে জেনে বুঝে শিখতে হবে, শিখে শিখে আগাতে হবে। টিটু রাজনীতির কোনো প্রধান পুরুষ নয়। টিটু বস্তুত রাজনীতির মাঠে তেমন কিছুই নয়, বড়জোর জিলোমের একজন কাছের বন্ধু মাত্র। প্রধান পুরুষ বা প্রধানদের একজন হলো জিলম। যে ভাবনাগুলো টিটু ভাবে সেগুলো আসলে জিলোমেরই বেশি ভাবা উচিত, এবং জিলোম এর জন্য লায়াবল। কিন্তু জিলোম কি এসব বুঝে নাকি? বুঝেও বুঝতে ভালো লাগে না। জিলোমের রাজনৈতিক দর্শন এখনও অপরিপক্ক। টিটু জিলোমকে আকারে ইঙ্গিতে বিভিন্ন সময়ে বোঝাতে চেষ্টা করেছে রাজনীতির মাঠে কোনো কোনো বন্ধুকে এড়িয়ে যাওয়া উচিত, এবং কোন কোন বন্ধু ও নেতাকে প্রায়োরিটি দেওয়া জরুরি। কিন্তু টিটু লক্ষ্য করেছে ওর এসব কথা জিলোমের খুব একটা পছন্দ হয়নি কখনো। পাছে জিলোম অনধিকার চর্চা ভেবে সেই জন্য টিটু ওসব কথা বলা বাদ দিয়ে দিয়েছিল, শুধু আসার আগে বাল্যবন্ধু ও জিলোমের শুভাকাঙ্ক্ষী হিসেবে কিছু কথা বলে এসেছিল। এসব সে বলেছিল বন্ধুর প্রতি দায়বদ্ধতা থেকেই, এর বেশি কিছু নয়। কারণ টিটু জানে ওর ওসব কথা জিলোম কখনো পাত্তা দেয়নি, আর দিবেও না। তবু ভালোবাসা আর দায়বদ্ধতা টিটু এড়িয়ে যেতে পারেনি। টিটুর মাঝে মাঝে মনে হয় যারা রাজনীতি করতে চায় প্রত্যেককেই ভিয়েতনামে পাঠিয়ে হোচিমিনের ডেড বডি দেখিয়ে নিয়ে আসা উচিত। একটা মানুষ যখন দেশপ্রেমিক হয়, দেশের মানুষের জন্য কাজ করে, তখন জনগণই তাকে চিরদিন, এমনকি মৃত্যুর পরেও আগলে রাখতে চায়, ছেড়ে যেতে কিংবা ছেড়ে দিতে চায় না কিছুতেই। ক্ষমতা থাকার জন্য সবচেয়ে উৎকৃষ্ট ও সহজ উপায় হল দেশকে ভালোবাসা, দেশের মানুষের পাশে থাকা। আর এই বিষয়টি ডেভেলপ করতে চায় টিটু। টিটু স্বপ্ন দেখে উন্নত বিশ্বের মতো বাংলাদেশের রাজনীতিকরাও সততা ও স্বচ্ছতা নিয়ে কাজ করে যাবে দেশের জন্য, মানুষের জন্য। এজন্য নিশ্চয়ই প্রয়োজন ব্যাপক প্রস্তুতি। এই প্রস্তুতির অংশ হিসেবেই টিটু পাড়ি জমিয়েছিল বিদেশের মাটিতে। দেশে থাকতেই টিটু একটা পরিবর্তনের গন্ধ পাচ্ছিল। গন্ধটা হলো ক্ষমতার হাত বদলের, এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছিল। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে গিয়ে একটি জাহাজ দুর্ঘটনায় রহিমা বেগমের দলের মাত্র কয়েকজন নেতা ছাড়া জাহাজসহ প্রায় ৬০-৬৫ জন ডুবে মারা যায়। জাতীয় ও আন্তর্জাতিক ময়দানে বিষয়টি এভাবে ছড়িয়ে যায় যে ওটা ছিল ক্ষমতাসীন দলের ষড়যন্ত্র। ক্ষমতাসীন দল নাকি চেয়েছিল বিরোধী দলকে একবারে নিশ্চিহ্ন করে দিতে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে প্রচণ্ড তোলপাড় শুরু হয়। রহিমা বেগমের দল সরকার পতনের আন্দোলনের ডাক দেয়। দেশি ও বিদেশি প্রচণ্ড চাপের মুখে ক্ষমতাসীন দলকে নির্ধারিত সময়ের পূর্বেই নির্বাচন দিতে হয়। ক্ষমতাসীন দলের ভরাডুবি হয় এবং রহিমা বেগমের দল সরকার গঠন করে।
রহিমা বেগম বসে আছেন 22তলা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে। রহিমা মহামান্য অধীশ্বরের সঙ্গে দেখা করতে চান। মহামান্যই তাকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু মিস্টার মাদারবোর্ড বলল, স্যারের সাথে দেখা করবার কোনো নিয়ম নেই। স্বয়ং মাদারবোর্ডও নাকি স্যারকে কখনো দেখেননি। রহিমা একটু বিব্রত বোধ করলেন। সরাসরি দেখা করা বা কথা বলার সিস্টেম না থাকলে তো কাজ তো করা যাবে না। রহিমা ভায়া হয়ে কাজ করার বিষয়টিতেই বিব্রত বোধ করছেন। মাদারবোর্ড বিষয়টি বুঝতে পেরে বলল, এই যাবৎ কিন্তু আপনি ভায়া হয়েই কাজ করেছেন এবং সফলও হয়েছেন, তাই না? রহিমা শুকনো মুখে সায় দিল, জি। রহিমার মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে। স্যারের সাথে সরাসরি দেখা ও কথা বলার নিয়ম নেই, তাহলে এখানকার লোকজন কাজ করে কোন পদ্ধতিতে? রহিমা একটু সাহস সঞ্চয় করে মাদারবোর্ডকে প্রশ্নটা করেই ফেলল। মাদারবোর্ড কিছুক্ষণ তাকিয়ে থাকল রহিমা বেগমের দিকে। রহিমা বেগম পুনরায় বিব্রত বোধ করলেন। এক গ্লাস পানি খেলেন। রহিমা লক্ষ্য করলেন মাদারবোর্ড লোকটার চোখ দারুণ তীক্ষ্ণ। চোখে মনির তুলনায় সাদা অংশ বড় বা বেশ জায়গা জুড়ে। রহিমা বেগম মাদারবোর্ডের সেই তীক্ষ্ণ চোখের দিকে সংকোচ নিয়ে তাকিয়ে উত্তরের অপেক্ষা করছেন। মাদারবোর্ড একটা সুইচ প্রেস করল। একটা মেয়ে এসে দাঁড়ালো। মেয়েটা বিশেষ রকমের ইউনিফর্ম পরা। ইউনিফর্ম মেয়েটার স্মার্টনেস যেন বাড়িয়ে দিয়েছে। মাদারবোর্ড বলল, একটা ফর্ম দাও। মেয়েটা চলে গিয়ে একটা ফর্ম নিয়ে আবার কক্ষে প্রবেশ করল। রহিমা বেগমের সামনে ফর্ম আর একটা কলম রাখল। রহিমা বেগম দেখলেন ফর্ম বলতে যা বলা হচ্ছে তা একটা সাদা কাগজ। ওপরে ডান দিকে একটা সংখ্যা, G91132। আর কোথাও কিছুই মুদ্রিত নেই। জিজ্ঞাসু দৃষ্টিতে রহিমা বেগম মাদারবোর্ডের দিকে তাকালো। মাদারবোর্ড বলল, আপনি এই ফর্মে আমি মহামান্য স্যারের ছায়া সম্পর্কে বিনীতভাবে জানতে চাই, লিখে দিন। রহিমা বেগমের খুব রাগ হলো। এসব নাটকের মানে কি? রহিমা ফর্ম পূরণ করে দিলেন। পূরণ করে দেখল মেয়েটি নেই। কখন যে চলে গেছে রহিমা বুঝতেই পারেনি। মাদারবোর্ড ফর্মটি নিয়ে চলে গেল। যাবার আগে, আপনি কাইন্ডলি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আসছি বলে বৃহৎ একটি এলইডি মনিটরে সুইচ অন করে দিয়ে চলে গেল। রহিমা বেগম লক্ষ্য করলেন এই কক্ষটিতে একটি বড় টেবিল, দুইটি চেয়ার, যার একটিতে রহিমা বেগম বসে আছেন, আর অপোজিটে আরেকটি চেয়ার, যেখানে একটু আগে মাদারবোর্ড বসেছিল, আর দেয়ালে দুইটি মনিটর। এই কক্ষের দেয়ালগুলো কি দিয়ে তৈরি? ইট, পাথর, স্টিল, লৌহ, কাঠ, প্রসেসর উড, নাকি প্লাইউড, নাকি অন্য কিছু দিয়ে তৈরি? রহিমা বেগম কিছুই আঁচ করতে পারলেন না। পুরো কক্ষটাই একটা ল্যাবরেটরির মতো। টেবিল, চেয়ার সবই স্বয়ংক্রিয়। সুইচ প্রেস করলেই চেয়ার টেবিল স্থান পরিবর্তন করতে পারে। যেদিকে ডিরেকশন দেয়া হবে সেদিকেই যাবে। রহিমা বেগমের সন্দেহ হলো এই কক্ষটাও, এমনকি পুরো 22তলা বিল্ডিংটাই হয়তো এরকম স্বয়ংক্রিয়। সুইচ টিপলে হয়তো বিল্ডিংটাই স্থানান্তরিত হয়ে যাবে। বলা যায় না, আকাশেও উড়াল দিতে পারে। রহিমার খুব রাগ হচ্ছে। ধ্যাত, এসব সে কী সব আজগুবি ভাবনা ভাবছে। এই বিল্ডিং লোহা না তুলা দিয়ে তৈরি, তাতে তার কি আসে যায়? যত সব। রহিমা বেগম মনিটরের দিকে তাকালেন। মনিটরে ভেসে উঠেছে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটির অপোজিটে একটা রোবট। রোবট আর লোকটি কথা বলছে। মুখ নড়ছে, কিন্তু সাউন্ড দেয়া হয়নি, তাই কি বলছে বোঝার উপায় নেই। রোবট আর লোকটা কথা বলছে যে জায়গায় সমগ্র জায়গা জুড়ে হালকা অন্ধকার। পেছনে পাহাড় না জঙ্গল বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে যেখানে কথা বলছে সেটা একটি বিশাল মাঠ। মাঠে কোনো গাছপালা নেই, একটা বালুর মাঠের মতো, অনেকটা নদীতে নতুন চর উঠলে যেমন হয়। রহিমার মনে হলো এটা কোনো হরর মুভি না অন্য কিছু, কিছুই তো যায় আসে না। গোল্লায় যাক। রহিমা আরেক গ্লাস পানি খেল, আর একটু পরেই নিজের অজান্তেই সে ঘুমের মধ্যে তলিয়ে গেল। ঘুমন্ত অবস্থাতেই কেউ এসে রহিমা বেগমের চেয়ারের পেছনের দিকে একটা সুইচ প্রেস করল। ওখানে যে একটা সুইচ আছে বোঝার কোনো উপায় নেই। রহিমা বেগমের চেয়ারটি নেমে গেল 22 ফিট নিচে।
সুড়ঙ্গের মতো প্যাসেজ দিয়ে চেয়ারটি চলে গেল গো গ্রাউন্ডে। গো গ্রাউন্ডের যে কক্ষে রহিমা বেগমকে নিয়ে আসা হলো, সেই কক্ষটি কিছুক্ষণ আগে রহিমা বেগম যে কক্ষে বসেছিল অবিকল সেই রকম। 2টো চেয়ার, একটা টেবিল, 2টা মনিটর। রহিমা বেগমের ঘুম ভাঙল। সে দেখল তার সামনে বসে আছে মাদারবোর্ড লোকটি। রহিমা বুঝতে পেরেছে যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। বুঝতে পেরে বলল, সরি, আমার একটু ঝিমুনি চলে এসেছিল। মাদারবোর্ড বলল, ইটস ওকে, নো প্রবলেম। রহিমা বলল, থ্যাংক ইউ। মাদারবোর্ড বলল, ওয়েলকাম। ইতোমধ্যে একটি মেয়ে এসে টেবিলে খাবার রেখে গেছে। মাদারবোর্ড রহিমাকে বিনীত ভঙ্গিমায় খেতে অনুরোধ করল। খাবারের দিকে ইশারা করে মাদারবোর্ড বলল, প্লিজ নিন। রহিমার কিছুই খেতে ইচ্ছে করছিল না, তবু মনের বিরুদ্ধে সে সাদা একটা আইটেম তুলে নিল। সে প্রশ্ন করতে চেয়েছিল আইটেমটার নাম কি, কিন্তু চেপে গেল। রহিমা বলল, আপনি নিচ্ছেন না কেন? থ্যাঙ্কস বলে মাদারবোর্ডও সাদা আইটেমটাই নিল। নেয়ার উদ্দেশ্য হলো রহিমা বেগম যেন কোনো সন্দেহ না করে। রহিমা বেগম হয়তো ভাবতে পারেন তাকে যে আইটেমগুলি খেতে দেওয়া হয়েছে সেগুলোতে যদি কোনো ভেজাল থাকে, কিন্তু রহিমা বেগম আসলে খাবার নিয়ে সন্দেহ কিছুই করছিলেন না। রহিমা মহামান্য স্যারের বিষয়টি মাদারবোর্ডকে স্মরণ করিয়ে দেবার উদ্দেশ্যে বলল, আপনি একটা ফর্ম ফিল আপ করতে বলেছিলেন। মাদারবোর্ড বলল, জি, আপনি স্যারের ছায়া নিয়ে জানতে চেয়েছিলেন। রহিমা বেগম মনে মনে বলল, এসব ছায়াটায়া ভরঙের কোনো মানে হয় না, কিন্তু মাদারবোর্ডকে বলল, জি। মাদারবোর্ড রহিমার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, কিছুক্ষণ আগে মনিটরে একটা ভিডিও ক্লিপ দেখা হয়েছিল, দেখেছেন নিশ্চয়ই? জি, দেখেছি। গুড, ওইটাই হলো স্যার, মানে স্যারের ছায়া, মানে স্যারের সঙ্গে কথোপকথন। রহিমা বেগমের চেহারায় কিছুই বুঝিনি রকমের একটা ভঙ্গি ফুটে উঠল। মাদারবোর্ড বলল, স্যারের সঙ্গে ওরকম পদ্ধতিতেই কন্ট্যাক্ট করতে হয়, মানে স্যারের কথাগুলি স্যার রোবটের মাধ্যমে বলেন। রহিমার মনে পুনরায় প্রশ্ন জাগল, কেউ না কেউ তো নিশ্চয়ই সরাসরি স্যারের সঙ্গে ডিল করেন, সেই কেউটাকে। কিন্তু রহিমা প্রশ্নটা করে না, করে লাভ নেই, উত্তর পাওয়া যাবে না। অধিকন্তু মাদারবোর্ড নিশ্চয়ই বিরক্ত হবে। রহিমা আরেকটি আইটেমের দিকে হাত বাড়াতেই মাদারবোর্ডকেও ওই একই আইটেমের দিকে হাত বাড়াতে হলো। রহিমার হাতের আঙুলের সঙ্গে মাদারবোর্ডের হাতের আঙুল একটু টাচ লেগে গেল। রহিমা মাদারবোর্ডের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পেল মাদারবোর্ডের ঠোঁটে মৃদু হাসি, কিন্তু চোখ স্থির। সেই স্থির চোখের দিকে একটু খেয়াল করলেই বোঝা যায় মাদারবোর্ডের চোখের সাদা অংশের তুলনায় মণি বড় বা বেশি জায়গা জুড়ে। তাহলে এই লোকটাকে, আগের মাদারবোর্ড আর এই লোকটার চেহারা তো হুবহু এক, শুধু চোখের ওই মণি আর সাদা অংশটি আলাদা। তাহলে এখানে মহামান্য স্যার একাধিক লোকের চেহারা সার্জারি করে একই রকমের বানিয়ে রেখেছেন। খাবার পর্ব শেষ করে মাদারবোর্ড মনিটরের সুইচ অন করলেন। তাকে একটি ভিডিও ক্লিপ দেখানো হলো। ক্লিপের মধ্যে যা বোঝানো হয়েছে তা বুঝতে রহিমার মোটেই সমস্যা হলো না। ক্লিপে রহিমার সঙ্গে স্যারের ডিড আর পরবর্তী সময়কে কিভাবে সাজাবে সেই বিষয়ে প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। মাদারবোর্ড বেল বাজালো। একটি মেয়ে এসে দাঁড়ালো। এই মেয়েটি অন্য একটি মেয়ে, এর কোনো ইউনিফর্ম নেই। মেয়েটি কি রহিমা বেগমকে নিয়ে যেতে এসেছে? মেয়েটি কক্ষে প্রবেশের পর মাদারবোর্ড চলে গেল। যাওয়ার আগে রহিমার সঙ্গে হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালো। রহিমা হ্যান্ডশেক করার সময় মাদারবোর্ডের চোখের দিকে তাকিয়ে পুনরায় নিশ্চিত হলো এই লোক সেই লোক নয়। মাদারবোর্ড কক্ষ থেকে অদৃশ্য হবার পরপরই রহিমার মনে হলো তার শ্বাসকষ্ট হচ্ছে। রহিমা চেয়ারের মধ্যেই অচেতন হয়ে পড়ল।